চিঙ্কি বাবু চলে এসেছি। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কেমন আছো সবাই? আজকে একটা সিনেমা নিয়ে রিভিউ করব, মানে সিনেমার ট্রেলার আজকে দেখলাম ড্রপ করা হয়েছে, দ্য বেঙ্গল ফাইলস। ইয়েস, যেটার নামকরণ প্রথমে ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রী ঠিক করেছিলেন দ্য দিল্লি ফাইলস। ইয়েস, তো এই ছবিটা কেন তিনি শেষে দ্য বেঙ্গল ফাইলস করলেন, কারণটা যতদূর মানে মিডিয়া মারফত শোনা যাচ্ছে যে কলকাতার বুকে যে চিত্রগুলো ঘটেছিল, যেখানে বাংলার বুকে যে মানে একটা ঘটনা তিনি তুলে ধরার চেষ্টা করছেন, ঠিক আছে, সেজন্যই তিনি ভাবলেন যে না, এটাকে বেঙ্গল ফাইলস করাই ভালো হবে। ঠিক আছে, তো সেটা নিয়ে আলোচনা করবো। চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে রাখো। দ্য বেঙ্গল ফাইলস, তার আগে বলি দ্য কাশ্মীর ফাইলস বহু আলোচিত একটা সিনেমা। দ্য বিবেক অগ্নিহোত্রী মানে তোলপাড় করে দিয়েছিল দুনিয়াটাকে ওই সিনেমাটার মাধ্যমে। কাশ্মীর পণ্ডিতদের মেরে মেরে যে হত্যা করা হয়েছিল, সেটার একটা ঘটনাকে উনি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছেন। বিবেক অগ্নিহোত্রী মানে এইসব ঐতিহাসিক ঘটনাকে একটু ওনার মতন করে খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টাটা করেন। চেষ্টাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা দরকার। এবার সিনেমাটার ট্রেলার সম্পর্কে যদি আসি, সিনেমাটিতে অভিনয় করেছে দর্শন কুমার, অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, সৌরভ দাস, শাশ্বত চট্টোপাধ্যায়। ঠিক আছে, বেশ বড় বড় অভিনেতারা আছেন এখানে। এবারে এই ট্রেলারটা আমার কাছে একটু হলেও স্পেশাল, মানে আমাদের কাছে, আমাদের দুজনের কাছে একটু হলেও স্পেশাল। তার কারণটা কি? কারণটা হচ্ছে কালকে 15ই আগস্টের দিনকে 14ই আগস্ট রাতে ঠিক কি হয়েছিল, যার জন্য তড়িঘড়ি করে দেশ স্বাধীন করার ঘোষণা করা হয়েছিল, সেটার একটা ভিডিও আমরা তথ্য কালেক্ট করে তুলে ধরেছি। তোমরা চ্যানেলে গিয়ে দেখো, অবশ্যই দেখো। ভালো ভিডিও তোমরা কেন দেখো না? কেন তোমরা আলতু ফালতু ভিডিওগুলোকে সাপোর্ট করো? আমাদেরকে একটু সাপোর্ট করো, হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো। আমরা ভালো ভিডিও কিন্তু বানাই, ঠিক আছে? তো তোমরা সেখানে দেখো, তোমরা বুঝতে পারবে যে সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে সাম্প্রদায়িক দাঙ্গা একটা লেগে গেছিল একটা সময় 1947-এ। সেই সময় মানে সেই সাম্প্রদায়িক দাঙ্গাটা মানে রোখা যাচ্ছিল না কোনোভাবে, ঠিক আছে? তো এখানেও সেটা দেখছিলাম যে সেই সময় সাম্প্রদায়িক দাঙ্গাটা কারা লাগিয়েছিল? কিছু ব্রিটিশ শাসক আর কিছু আমাদেরই ভারতবর্ষের রাজনৈতিক নেতারা ক্ষমতার লোভে। অ্যাকচুয়ালি কি সারা মানে সবাই চাইছিল যে শুধুমাত্র দেশটা স্বাধীন হয়ে এগিয়ে যাক, দেশের উন্নতি হোক, একটা আলাদা ভারতবর্ষ তৈরি হোক। না, কেউ দেশভাগ নিয়ে চিন্তা করছে, কেউ হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে চিন্তা করছে। এমনই একটা পরিস্থিতিতে মানে জওহরলাল নেহরু একটা ডায়লগ দিয়েছিলেন, স্পিচ, যে স্পিচ বাক্যটা মাধ্যমে সব দেশবাসী জানতে পারে যে আমরা স্বাধীন হয়েছি। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. এবার এখানে ট্রেলারে কি দেখা যাচ্ছে? মোহাম্মদ আলী জিন্নাহ, আমি কিন্তু ভিডিওতেও বলেছি, মানে আমরা তুলে ধরেছি, সেটা কিন্তু বারবার বলছি। মোহাম্মদ আলী জিন্নাহ উনি ছিলেন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এবং চিফ, এবং তিনি পাকিস্তান সরকার গঠন করেছিলেন। তিনি ছিলেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী। তিনি জওহরলাল নেহরুর আন্ডারে কাজ করতে চায়নি। তিনি প্রথম চেয়েছিলেন যে একটা আলাদা মুসলিম দেশ হোক। ঠিক কেন? ওনার মনে হয়েছিল যেখানে হিন্দু রাজত্ব চলছে, তো হিন্দুদের মানে মুসলিমদের উপর অত্যাচারটা খুব করা হয়েছিল। না, একটা সময় যদি আমি মোগল শাসনের কথা বলি, মোগল শাসন যেভাবে অত্যাচার করেছে মানে আমাদের দেখলে গাটা শিউরে ওঠে। কিন্তু কোথাও কি আপনাদের দেখতে পাবেন হিন্দু শাসকরা এরকম ভাবে অত্যাচার করেছে যে গায়ে কাঁটা দিয়ে উঠছে, মানে আপনি চোখের সামনে দেখতে পাবেন না। কিন্তু ওনার কোথাও একটা মনে হয়েছে যে আমার মুসলিম দেশ একটা আলাদা পৃথক দেশ চাই, তার জন্য হিন্দু মুসলিম কখনো এক হতে পারে না। হ্যাঁ, সেখানে আমরা যে ট্রেলারে দেখছি গান্ধীজি কি ডায়লগটা দিচ্ছেন, গান্ধীজি বলছে যে
মানে ইন্ডিয়ার যে হিন্দুরা আছে, মুসলিমরা আছে, তারা হচ্ছে কনভার্ট মুসলিম, মানে তারা অ্যাকচুয়ালি হিন্দুই ছিল, তারা কনভার্টে মুসলিম হয়েছে। বলছে আমাদের ডিএনএ এক, আমরা তো হিন্দুই, ওটা কনভার্ট হয়েছে মুসলিমে, বাট আমরা অ্যাকচুয়ালি হিন্দু। তখন মোহাম্মদ আলী জিন্নাহ বলল না, হিন্দু, হ্যাঁ বলেন, হিন্দু আর মুসলিম কখনো এক হতে পারে না। আমরা যেমন কোরআন মানি, আপনারা ভগবানকে মানেন, আমাদের আলাদা একটা দেশ চাই। দেখুন, ধর্ম যার যার আলাদা হতে পারে, কিন্তু আমরা না, মানুষরা কিন্তু সবাই এক। আমাদের সবার রক্ত কিন্তু লাল। আমাদের ওপরওয়ালা ভগবান, মুসলিমদের আল্লাহ, সব কিন্তু এক। আমরা আমাদের জানতে হবে আমরা মানুষ, আমরা ইন্ডিয়ান, ভারতবাসী। ভগবান মানুষ সৃষ্টি করেছে, বিভক্ত করে পাঠায়নি, তো বিভক্ত গান্ধীজি হয়তো আমরাই করেছি। এটাই বলার চেষ্টা করেছেন। যদিও আমার কাছে গান্ধীজি মানে ঠিক একটা পছন্দের মানুষ নয়, আমার কাছে আদর্শ মানুষ হচ্ছেন একমাত্র নেতাজি। আমি নেতাজির নামটা শুধু একার নিলে ভুল হবে, আরো অনেক দেশ নায়ক আছেন, যেমন ভগৎ সিং, তারপরে ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ। আমার এক্সাক্ট এই সময় সবার নাম মনে পড়বে না, কিন্তু সব থেকে স্পেশাল একমাত্র পছন্দের হিরো, ঠিক আছে, উনি হচ্ছেন একমাত্র সুপার হিরো, নেতাজি সুভাষচন্দ্র বোস। স্বাধীনতার আরেক নাম উনি একমাত্র, ঠিক আছে। তো নেতাজি আবার কিন্তু জাতি ধর্ম মানতে চাননি। নেতাজি স্বপ্নে চেয়েছিলেন হিন্দু মুসলিম। ওনার দলে ছিলেন সহশিল্পী, ওনার দলে কিন্তু সহযোদ্ধা ছিলেন একজন, সহশিল্পী না, সহযোদ্ধা হাবিবুর রহমান। ওনার দলে শিখ ছিলেন, মুসলিম ছিলেন, হিন্দু ছিলেন, খ্রিস্টান ছিলেন। উনি এ ভাগ করেনি, উনি সবাইকে নিয়ে কাজ করেন। শ্যামাপ্রসাদ মুখার্জির একটা হিন্দু গোষ্ঠী ছিল, দল ছিল, সভা ছিল। শ্যামাপ্রসাদ যখন নেতাজিকে প্রস্তাব দিয়েছিলেন, উনি তখন বলেছিলেন আমি আপনার এই প্রস্তাব মানি না, আমি হিন্দু মুসলিম সবাই ভাই ভাই হিসেবে মানি, আমি দেশটাকে নিয়ে ভাবি, আমি ধর্ম নিয়ে ভাবি না। আজকে যখন আমি ট্রেলারটা রিভিউ করছি, হয়তো সবাই ভাবে যে না আমি মুসলিমদের বিরুদ্ধে কথা বলছি, না। অ্যাকচুয়ালি দেশে যে ঘটনাগুলো ঘটেছে, ঘটনাগুলো তো আমি ঘটাইনি, খণ্ডন করতে পারবেন না কেউ আপনারা। এই ঘটনাগুলো ঘটেছে খুবই নাক্কারজনক ঘটনা। কলকাতার বুকে এই ট্রেলারে দেখা যাচ্ছে জ্বলন্ত দেবীর মূর্তি জ্বলছে, দুর্গা মূর্তি জ্বলছে, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশে মূর্তি জ্বালিয়ে দেওয়া হয়, ভেঙে ফেলা হয়। কেন? আর এখানে আর একটা ঘটনা দেখানো হয়েছে যে স্বাধীনতার 80 বছর পরেও কেন রাজনীতির জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লেগে হিংসা এখনো চলছে, কেন সেটা দর্শন কুমারের মুখে শোনা যাচ্ছে। উনি হয়তো কোথাও একটা সেই ঘটনাকে নিয়ে গবেষণা করছেন, যেরকমটা দেখা গেছিল গুমনামি, অনির্বাণ ভট্টাচার্য গবেষণা করছিল গুমনামিকে নিয়ে, ঠিক সেরকম। তো আমি একটাই কথা বলবো যে সিনেমাটা একটা চিত্র দেখানোর চেষ্টা করছে। সৌরভ দেখা একটা চরিত্রে আছে যতদূর শোনা যায়। আমি তো কিছু কিছু জিনিস রিসার্চ করেছিলাম, যতদূর একজন একটা কি নামটা আমার মনে পড়ছে না, কি সিং নাম, সিং টাইটেল, উনি মোহাম্মদ আলী জিন্নাহর একটা বায়োপিক লিখেছিলেন। সেখান থেকে আমি একটা তথ্য জানতে পেরেছিলাম যে মোহাম্মদ আলী জিন্নাহ যখন মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন, সেই সময় আর একটা হিন্দু গোষ্ঠী সেটার বিরোধিতা করেছিলেন। সেরকম একটা ক্যারেক্টারে সৌরভ দাস অভিনয় করেছে। মানে কোথাও একটা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা না, কিছু রাজনৈতিক নেতারা লাগিয়ে দেয়। কিছু কিছু হিন্দু মুসলিম তারা সবাই খারাপ হয় না, সবাই কিন্তু মানুষ হয়ে থাকতে চায়, কিন্তু কিছু কিছু রাজনৈতিক নেতারা দাঙ্গাটা লাগিয়ে দেয়। সেটা এখনো চলছে, ইভেন এখনো চলছে। সেইটাই চোখে আঙুল দিয়ে সেখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে সাধারণ মানুষদের বুঝতে হবে যে আমরা সবাই মানুষরা এক। রাজনৈতিক নেতারা আমাদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, আমাদেরকে নির্ভীত এক থাকতে হবে। আমরা সেই রাজনৈতিক নেতাদের মদত দেব না। সেই সময় অনেক নারীরাও অত্যাচার হয়েছে, সেই সময় যেভাবে নারীরা অত্যাচারিত হয়েছে, তার মানে হিন্দু নারীদের বিশেষ করে, আমি এখন হিন্দু মুসলিম আমি সেভাবে ডিভাইডেড করবো না। অত্যাচার হয়েছিল, হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, সেটা খুবই নাক্কারজনক ঘটনা। মানুষের মিলেমিশে একটা প্রি প্ল্যান দেশ স্বাধীন হওয়ার কথা চলছিল। নেতাজি সেটা প্ল্যান করেছিলেন, আরো দেশ নায়করা প্ল্যান করেছিলেন। এমনকি ব্রিটিশ সরকার ক্লেমেন্ট অ্যাটলির চাপে পড়ে উনি ঠিক করেছিলেন 1948 সালে দেশ স্বাধীন করবেন। লর্ড মাউন্ট ব্যাটনও ঠিক করেছিলেন, কিন্তু তড়িঘড়ি করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা থামাতে গিয়ে, রুখতে গিয়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। প্রি প্ল্যান করে কিছু হয়নি। প্রি প্ল্যান করে হলে তাহলে দেশটা আরো উন্নতির দিকে এগিয়ে যেত। আজকে স্বাধীনতার ইতিহাসে স্বাধীনতা ঘোষণার দিন যদি নেতাজি সুভাষচন্দ্রকে পেতাম, উনি হয়তো একটা আলাদা সময় নির্ধারিত করে নিতেন যে এই সময় দেশ স্বাধীন ঘোষণা করব।
উনি থাকলে দেশ ভাগের কথা উঠতো না, উনি থাকলে হিন্দু মুসলিম ডিভাইডেড কথাটা উঠতো না, হিন্দু মুসলিম দাঙ্গার কথা, দাঙ্গা জিনিসটা হতো না। কারণ উনি কখনোই চাননি যে হিন্দু মুসলিম আলাদা, উনি কখনো হিন্দু মুসলিমকে আলাদাভাবে দেখেননি। যখন একটা ঘটনা মনে পড়ছে নেতাজির, যে নেতাজি যখন একটা নেতাজির কাছে যখন একটা মন্দির কমিটির কেউ একজন আসেন যে আমরা আপনার আজাদ হিন্দ বাহিনীর তহবিলে একটা ফান্ড আমরা দিতে চাই, সেখানে আপনি আসবেন, কারণ আপনি হিন্দু। নেতাজি তখন সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন, বলেছিলেন যে আমি যদি একজন দেশ নায়ক হয়ে যাই, মানে আজাদ হিন্দ বাহিনীর সৈন্য হিসেবে যাই, তাহলে আপনি যদি সেটা অ্যাকসেপ্ট করেন তাহলে আমি সেখানে প্রেজেন্ট থাকবো, আপনার মন্দির কমিটির উদ্বোধন করব। আপনি মন্দির কমিটির উদ্বোধনের পরিপ্রেক্ষিতে যে অ্যামাউন্টটা দেবেন সেটা আমি আজাদ হিন্দ বাহিনীর জন্য গচ্ছিত রাখবো, সেটা আমি ভারত সরকারের অর্থনীতিকে চাঙ্গা করে তুলবো। ঠিক আছে, তিনি বলেছিলেন আমার দলে শিখ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু সবাই থাকবেন, তারা সবাই মন্দির কমিটিতে যাবে। তখন চাপে পড়ে উনি বলেছিলেন হ্যাঁ ঠিক আছে, আমরা তো সবাই মানুষ, আপনারা সবাই আসবেন। যাই হোক, এই যে বেঙ্গল ফাইলস, এটা বাংলার একটা চিত্র তুলে ধরা হচ্ছে যে এরকম একটা ভয়াবহ নৃশংস ঘটনা ঘটেছিল। ঠিক আছে, তো আমি জানি না যে সিনেমাটা কতটা কাঁচি চলবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে সিনেমাটা দেখতে হবে, বাংলায় ব্যান করা হবে। পলিটিক্স নিয়ে কথাবার্তা আমাদের চ্যানেলে আমরা বলতে চাই না, সত্যি কথা বলছি, কিন্তু এটা একটা বলছি যে ব্যান করা হবে। সত্য ঘটনা উঠে আসুক, কোনো রাজনৈতিক নেতারা চান না। ঠিক আছে, এবার তোমার কি ওপিনিয়ন তুমি বলে দাও, বলে এই ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। আমি তো অত সত্যি কথা বলতে, আমার হাজবেন্ড যা রিসার্চ করে আমি রিসার্চের তা করি না, বাট কালকে আমরা যে ভিডিওটা ছেড়েছিলাম 15 আগস্টে এত তড়ি ঘড়ি করে কেন স্বাধীনতা, আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছিল, 14 আগস্টের রাতে কি কি হয়েছিল, সেই এত তড়িঘড়ি করে একটা প্রি প্ল্যান্ড করেনি, যে দাঙ্গাটা লেগেছিল, হ্যাঁ, মহাত্মা গান্ধী কলকাতায় এসে সেই হিন্দু মুসলিম দাঙ্গা থামানোর জন্য পদযাত্রা করেছিলেন। উনি পদযাত্রা করেছিলেন, নেতাজি একটা বুদ্ধিমত্তা দিয়ে লড়াই করেছিলেন, শক্তি দিয়ে লড়াই, কিন্তু গান্ধীজি পদযাত্রা করে সবাইকে অনুসরণ করেছিলেন, ওনার দলে টানার চেষ্টা করেছিলেন যে না আমরা শান্তির ঐক্য মানবো, শান্তি চাই আমাদের। যাই হোক, এই জিনিসটা চলছিল, সেটাই একটা কোথাও একটা সিনে চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এইটাই। এবার বাকিটা সিনেমা দেখলে বোঝা যাবে। আমার তো ট্রেলারটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। ঠিক আছে, তো সত্য ঘটনা উঠে আসুক, এটা সবাই জানুক, এটাই চাইবো। বাকি তোমাদের ওপিনিয়ন তোমরা কমেন্ট বক্সে জানাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভালো ভিডিও তোমরা একটু সাপোর্ট করো আমাদের, প্লিজ, দয়া করে। তো ইনস্টাগ্রামে আমি আছি চিঙ্কি বাবু 2531, আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পৌশালী.দাস31। আমরা কাপেল ইনস্টাগ্রামে, আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, ওখানে গিয়ে ফলো করে দাও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।